আজকের যে অনুষ্ঠানটা, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা বিরল একটা অনুষ্ঠান। যদি এভাবে কোনো প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান শিক্ষক বা কাউকে কোথাও এভাবে বিদায় দেওয়া হয়, আমার মনে হয় আমার জানা নেই, এরকম হচ্ছে। কিন্তু এর জন্য এই আয়োজক কমিটিকে ধন্যবাদ। আপনারা যে একটা আয়োজন করেছেন, মোটামুটি সকল শিক্ষক উপস্থিত করতে সক্ষম হয়েছেন। আর প্রথমে যে বন্ধন স্যার যেটা বলছিলেন, এখানে একটা ঐক্য আছে শিক্ষকদের, আসলে বাস্তবে একটা ঐক্য আছে। এটা যেহেতু আমি মাধ্যমিক শিক্ষা নিয়ে কাজ করি, আমি কিন্তু এটা দেখছি, মানে হাড়ে হাড়ে টের পাই ঐক্য। আমি এখন ফরিদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্ব হিসাবে আছি। ওখানে দেখলাম যে তাদের মধ্যে ঐক্যটা কিন্তু নাই। ওখানে যদিও প্রতিষ্ঠান অনেক বেশি, সর্বমোট 104টা প্রতিষ্ঠান ওখানে, কিন্তু তাদের মধ্যে ঐক্যটা একেবারে নেই বললেও চলে। আমি আইনসরে যদি কোনো একটা তথ্য চাই, আমি 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পেয়ে যাই, বা একদিন, এর বেশি সময় আমার লাগে না। কিন্তু ফরিদপুর যেতে আমার অনেক সময় লাগে। এবং গত কয়েকদিন আগে ধরে আমি ওই প্রতিষ্ঠানের মধ্যে অনেক কথা বলছি, অনেকে বলবে যে স্যার আপনার কথাটা খুব ভালো লাগছে, কিন্তু এইভাবে আমাদেরকে বলা হয় না, তারা গুরুত্ব কম দেয়। এই যে ঐক্য, আপনাদের মধ্যে ঐক্যটা আমি আশা করবো আপনারা ধরে রাখবেন, এবং শিক্ষকদের আপনাদের যদি ঐক্য থাকে, ঐক্যবদ্ধ আপনারা থাকেন, তাহলে আপনাদের সকল দিক দিয়ে আপনারা বেনিফিট হবেন। আর আরেকটা বিষয় হলো, আমরা যে সরকারি শিক্ষকদের আজকে এখানে ম্যাক্সিমাম মনে হয় সরকারি শিক্ষক, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলবো, যাই করেন আপনাদের অ্যাসোসিয়েশন আছে সব ওকে, কিন্তু আপনাদের যে মূল দায়িত্ব, আপনারা যেটা নিয়ে কাজ করার জন্য নিয়োগ পেয়েছেন, এই জিনিসটা যেন ঠিক থাকে, ওটা বাদ দিয়ে আপনি যদি রাজনীতির সাথে যুক্ত হন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে ওই প্রতিষ্ঠান ভালো কিছু আশা করা যায় না, আশা করতে পারবেন না। আপনাদের যে পুরো দায়িত্ব, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনাদের উপর আস্থা রেখে আপনার এলাকার যে স্কুল বা কলেজ মাদ্রাসা যেটাই বলি না কেন, ওইভাবে কিন্তু আপনাদের উপর শতভাগ আস্থা রেখে আপনার বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। এবং এই দায়িত্ব যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে কিন্তু আপনার যে আমরা নৈতিকতা বলি, এই নৈতিকতার কিন্তু এখানে বড় ঘাটতি দেখা দেবে। আপনার কাছ থেকে বাচ্চারা শিখবে। আপনি যেভাবে স্কুলে পাঠদান করেন, আপনি তো একটা জিনিস চিন্তা করবেন, শিক্ষক যদি ক্লাসে ভুল পড়ায়, ওই স্টুডেন্ট কিন্তু তার বাইরে থেকে জিজ্ঞাসা করে উত্তর তো এটা হবে না, সেক্ষেত্রে মানবে না, বলবে আমার স্যার বলছে এটাই সঠিক। মানে আপনাদের উপর কত ধরনের কনফিডেন্স থাকে। আমার অনুরোধ থাকবে, আপনারা সব করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের যেটা দরকার, যেটার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আপনার 9টা 30 স্কুলে যাওয়ার কথা, আপনি যদি 10টা যান, 11টা যান, তাহলে কিন্তু আপনার এই যে আমরা যেটা বলি, অনেকে অনেক জায়গা থেকে অনেক বড় সুযোগ আছে। আপনার বেলায় কিন্তু আপনি যদি বেতনটা হালাল করে না নিতে পারেন, তাহলে আপনার তো এখানে অনিয়ম হচ্ছে। আপনারা যদি পাঠদান সঠিকভাবে না করা, যেহেতু আপনারা আমাদের, আমি আপনাদের উদ্দেশ্যে সরাসরি আপনারা মনে কিছু নেবেন না, অনেক শিক্ষক আছেন ক্লাসের যে কঠিন অঙ্ক সেটা করান না, সে সোজা সোজা যে সাপ্লাই 2-3টা থাকবে ওইটা করাবে, কঠিনটা সে রেখে দেয়। কেন রেখে দেয়? তাহলে প্রাইভেট পড়তে বাচ্চারা আসবে। এই যে একটা জিনিস আমাদের মধ্যে আছে, এই যে গত কয়েকদিন আগে পত্রিকায় 3-4টা স্কুলের নামে যে নিউজ গুলো আছে, আপনারা অবশ্যই দেখেছেন, আমার চেয়ে আপনারা আরো বেশি দেখছেন। নিউজ আসলে আপনারা ক্লাসে পাঠদান বাদ দিয়ে প্রাইভেট পড়ান। এই যে এগুলা কেন? আপনারা কিন্তু এখন যথেষ্ট বেতন পাচ্ছেন, আপনারা এখন যত সময় পাওয়া যাচ্ছে, এক সময় বেসরকারি স্কুলের শিক্ষকরা বেতন পেতেন প্রতি মাসে 15-20 বা আরো বেশি সময় লাগবে, এখন কিন্তু লাগে না। এখন কিন্তু আপনারা ইএফটি হওয়াতে 2-3 দিনের মধ্যে বেতন পেয়ে যাওয়া, তো সর্বোচ্চ 1 সপ্তাহ। আমার অনুরোধ থাকবে, আপনারা প্রতি নৈতিক দায়িত্ব, এই দায়িত্বটা আপনি পালন করবেন। বাড়তি দরকার নেই, আপনার উপর যেটা, যেমন আপনি শ্রেণী শিক্ষক, আপনি যেই সাবজেক্টের শিক্ষক, আপনার উপর
কিন্তু দায়িত্ব মন্ত্রণালয় থেকে দেওয়া, শিক্ষা বোর্ড থেকে দেওয়া বা যেখান থেকে আপনি আপনার এই দায়িত্বটা শুধু পালন করেন, দেখবেন যে শিক্ষার মান উন্নয়ন সব দিক দিয়ে আমরা পরিবর্তন করতে সক্ষম। কিন্তু অনেক শিক্ষক আছেন বিভিন্ন এই আমাদের বিএনপি সেক্রেটারি মহোদয়কে বলবো, কিছু কিছু শিক্ষক আমি শুনি তারা বিভিন্ন রাজনীতি বড় বড় পদ নিয়ে আছেন। তাকে যদি কিছু বলা হয় বলে যে আমি তো প্রথম বলবে যে আমি তো এই দলের এই পদে আছি। প্রশ্ন কিন্তু এটা করা হয় না, কখনো করা হয় না। উনি আগে বলবে যে আমি তো এই দলের এই পদ নিয়ে আছি, মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে যে আমাকে বেশি কিছু বলে লাভ হবে না। কিন্তু কেন আপনি রাজনীতি করেন, অসুবিধা কি? এবং কিছু কিছু রাজনৈতিক নেতা স্কুলের, আমি অন্যদের কাউকে বলতেছি না, ক্লাস টাইম স্কুল টাইমে আমরা উপজেলায় ঘুরে উপজেলায় আসেন তারা। কেন আপনার তো দরকার নেই এটা আসার উপজেলা, আপনি তো ক্লাস আছে, ক্লাস বাদে হয়তো প্রতিষ্ঠান প্রধানও আপনাকে ওইভাবে একটু আপনি যে একটা দল করেন, যেই দলে করেন, আমি কোন দলকে বা ইয়া করে কথা বলতেছি, ওইরকম ভাবে আপনাকে একটু ভয় পায় হয়তো বা। তারপরে এই ক্লাস শুরু হয় 10টায়, 9টার সময় দেখি বাজারে এই আলগি বাজার করে বিভিন্ন কাজে তাদের দেখা একাধিক পেশা থাকে, কেউ দোকান আছে, কারো এটা সেটা বিভিন্ন কিছু থাকে। তারপরে স্কুল ছুটি হবে 4টায়, উনি তো 2টায় লাঞ্চ ব্রেক করে চলে আসে, আর যায় না, প্রতিষ্ঠান পথে কিছু বলতে পারে না। আমার অনুরোধ থাকবে আপনারা অ্যাসোসিয়েশন করেন, যে যে দলে করেন, কিন্তু আপনার উপর যে দায়িত্বটা ওটা সঠিকভাবে পালন করবেন, এটা আপনার উপরে একেবারে ফরজ। যেহেতু আপনার এই বেতন নিয়ে আপনি চলেন, আপনার পরিবারকে চালান, সুতরাং এটা হালাল করতে গেলে আপনার উপরে দায়িত্ব যে ক্লাসে ঠিকমতো পাঠদান করা, স্কুলে যথাযথ সময় যাওয়া, এটা আপনি পালন করবেন। আর যেটা আরেকটা যেটা প্রাইভেট থেকে আমরা কিন্তু ইউনুস স্যার আমাকে একদিন বললেন যে এখন এক্সিলেন্ট মহোদয় আসছেন, আমরা কিন্তু মোবাইল কোড করবো, যেহেতু 2012 সালের নীতিমালা অনুযায়ী বলা আছে আপনি প্রাইভেট পড়াইতে পারবেন না। আস্তে আস্তে থেকে একটু বেরিয়ে আসেন, সঠিক পাঠদানটা করেন। একটা স্কুলে কিন্তু এখন স্টুডেন্ট খুব একটা বেশি না, প্রত্যেক ক্লাসে যে স্টুডেন্ট, আপনি যদি সঠিকভাবে পড়ান, ওই বাচ্চার প্রাইভেট পড়ার কোনো দরকার নেই। আর গাইড বই টোটালি নিষিদ্ধ, কোনো স্কুলে কোনো গাইড বই যেন না নিয়ে আসা হয়। গাইড বই হলো সহায়ক বই, এটা যদি ওই স্টুডেন্টের প্রয়োজন হয় সে বাসাতে দেখবে। স্কুলে তো আপনারাই আছেন, যেহেতু আপনি শিক্ষক, আপনি কেউ বাংলা, কেউ ইংরেজি, বিভিন্ন বিষয়, তার যদি কোনো কিছু দরকার হয় তাহলে তো আপনার কাছ থেকে সে শিখে নিবে। আর বাসাতে যেহেতু তার কোনো গাইড টিচার থাকে না, সে যদি গাইড বই তার প্রয়োজন হয় সে বাসাতে রাখে। কিন্তু কোনো কোনো মাদ্রাসা, এগুলো তো মাদ্রাসা নাই, মাদ্রাসাতে আমরা গেলে দেখি যে গাইড বই মাদ্রাসায় নিয়ে আসে, স্কুলও করে। আমার অনুরোধ থাকবে এটা কোনো মতেই করবেন না আপনারা। যাক, আসলে আমাদের এই প্রোগ্রামটা শুরু এমন সময় হয়েছে যে সময় চলে যাচ্ছে, আপনাদের এরপরে দ্বিতীয় পার্টে আরেকটা প্রোগ্রাম আছে। সবাইকে ধন্যবাদ। আর আমি যে কথা বললাম চেষ্টা করবেন বাস্তবায়ন করার জন্য, আর আমরা একটু চেষ্টা করবো আপনাদের স্কুলে যথাসময় যাওয়ার জন্য। সকালে দেখবো আর এখন যে নতুন নীতিমালা, এই যে একটা গত 2 দিন আগে যেটা আসলো, এটাতে কিন্তু এখন নতুন ভাবে বলা হলো আপনার ক্লাসে শ্রেণীতে প্রতি শ্রেণীতে কতজন স্টুডেন্ট আছে। এটা এখন আবার আমাকে চিঠি এটা পাঠাইছে যে 11 তারিখের মধ্যে উত্তর দিতে হবে। যদি আপনি 55 জনের বেশি স্টুডেন্ট ক্লাসে রাখেন, আপনি কিভাবে রাখছেন, টিউশন ফি কি কত নিচ্ছেন, এর একটা তথ্য আমাদের কাছে থাকছে। আমি এই ব্যাপারে একটু বলবো, আপনারা যাদের শ্রেণী সংখ্যা নাই তারা অতিরিক্ত স্টুডেন্ট রাখবেন না। দেখা যাচ্ছে আপনার পাশে কোনো স্কুলে স্টুডেন্ট কম আছে, সেখানে ভর্তি হবে। আপনাকে যে সব পড়াইতে হবে, একেবারে আইন চলে সব আপনার স্কুলে আসতে হবে, তার তো কোনো কথা না। তো যাক, আপনাদের সবার মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আপনাদের সবার সহযোগিতা কামনা করবো। আপনারা যথাযথভাবে আপনাদের উপর দায়িত্ব পালন করবেন। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।